দাও কো। আই কি সুন্দর আইতেছে, এদিকে দেখো এদিকে দেখো। দোল ফুটাই দিছে বড় হইছে না? হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। তো আজকে তোমাদেরকে কালকে বলেছিলাম যে আজকে সকাল সকালে আমরা বেরিয়ে পড়বো। তো সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছি। আর এই শাড়িটা না ও আমাকে বিয়ের সময় দিয়েছিল, তো এটা আর পরা হয়নি, ওই জন্য আজকে পরলাম। তো আমার তো শাড়িটা পরে ভীষণ ভালো লাগছে। আর ও রেডি হয়ে গেছে, দেখো এতটা গরম, আমি খালি ঘামছি। আর তোমরা যদি এই শাড়ি পরা এবং কিভাবে কি হয়েছে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে শর্টসটা অলরেডি আপলোড হয়ে গেছে, সেটা দেখে নিও। তো চলো এখন বেরোনো যাক, ঘড়িতে প্রায় 9টা সাড়ে 9টার মতো বাজে। আর লেট করবো না, ও রেডি হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। দেখো এখানে মা আমার শাড়িটা ঠিক করে দিচ্ছে আর ও এখানে রেডি। আর আজকে এতটাই গরম, মানে আমি আরও ভাবছি যে আমরা কি করে যাব। যদি সকাল সকাল যাওয়া যেত, আর সকাল সকাল যাওয়া গেলেও সকাল 6টা থেকেই রোদ মানে একই পরিমাণে আছে, কোনো কম বেশি কিছুই নেই। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। আর যাওয়ার পথে আজকে পয়লা বৈশাখে সব দোকানের মধ্যে মিষ্টির লাইনটা একবার দেখেছো তোমরা। ও কিন্তু বাড়ির জন্য মিষ্টি এনেছে, প্রায় আধ ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে থেকে তারপর নিয়ে এসেছে। তো যাই হোক, এখানে আমরা বাসে উঠে পড়লাম। আর এতটা গরম, দুজনের না প্রচণ্ড অসহ্য লাগছে, মনে হচ্ছে যে কখন বাড়ি পৌঁছবো, কিংবা আবার যদি ফিরে যাওয়া যেত। মানে সত্যি প্রচণ্ড অসহ্য লাগছে দুজনের। আমি তো আসলে গাড়ির জার্নিটা করি। আর এখানে ঘড়িতে দেখো 11:30 রাস্তাতেই বেজে গেছে, বাড়িতে যেতে যেতে হয়তো 12টার আরও তাও বেশি বাজতে পারে। তো যাই হোক, এখানে দেখো গরমের মধ্যে দিয়েও বাড়িতে চলে এসেছি, এটাই অনেক খুশির খবর। তো চলো এবার ঘরে যাওয়া যাক। আগে তো ঠিক আছে না? অনেক আমাদের বিঙ্গো বাবার একটা অভ্যেস জানো তো, কেউ যদি ওর সামনে আসে ওকে আদর করতে হবে, আর না হলে ও ওর উপর চেঁচিয়ে একদম ঘর একাকার করে দেবে। তো ও মানে ও ভয় পায়, ভাবে যদি কামড়ে দেয় বা কিছু, ওর যদি নখ ফোক লেগে যায়। তো যাই হোক, ওর জন্য ও কমই যায়। তো এখানে দেখো বাবাও একদম ধুতি পাঞ্জাবি, পয়লা বৈশাখ লোকে আছে। আর আমার বাবা জানো তো সবসময় সাদা ধুতি সাদা পাঞ্জাবি সেগুলো পরতে প্রচণ্ড পছন্দ করে। বাবা মনে করেন যেন আমার দাদুর ওই সেই ড্রেস আপটা, দাদুর অভ্যেসটা নিজের মধ্যে ধরে রাখার। তো এখানে দেখো বাবা মা দাদা সবাইকেও প্রণাম করে নিল। আর ওর জানো তো বিয়ের পরে এই প্রথমবার শ্বশুর বাড়িতে আসা, মানে আমার এই বাড়িতে আসা। এই জাস্ট ঘরে ঢুকলাম, বাবা রে বাবা এত প্রচন্ড গরম, মানে কি যে বলবো। আমি আরো আস্তে আস্তে না আমরা দিশেহারা হয়ে গেছি, মানে ধৈর্য তো সেই মানে শূন্যের উপরে চলে গেছে, মানে এত গরম। তো যাই হোক, এখন এসেছি, তো মা রান্না বান্না করছে। আগে আমি ফ্রেশ হয়ে যাই, ওকেও বলেছি ফ্রেশ হয়ে যাওয়ার জন্য। আজকে মা বাবা দাদা সবাই আছে, তো একটু পরে হয়তো সন্তানেরাও আসবে, তোমরা সবাইকে দেখতে পাবে। আজকে বিয়ের পর প্রথমবার তোমরা সবাইকে একসাথে দেখতে পাবে, তাই না কি? আর আমিও তো যতবারই আসি না সন্তানের সঙ্গে আমার দেখাই হয় না। এক হলো বৌদির সঙ্গে দেখা হয়, দাদার সঙ্গে হয় না, দাদার সঙ্গে হলো সবার সঙ্গে হয় না, তো এরকমই হয় ব্যাপারটা। তো আজকে মানে বিয়ের পর প্রথমবার, আমি তো দুবার এসেছি, ও আজকেই এসেছে, আরো একবার এসেছিল কিন্তু তখন মা বাবারা বাড়ি ছিল না, একটা রিচুয়াল ছিল, সেটার জন্য আমাকে দিয়ে চলে গেছে আবার। তো সেটাই ওর প্রথমবার বিয়ের পরে এখানে আসা। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে যাই। আর আজকে শাড়িটা প্রচন্ড কমফোর্টেবল জানো তো, কিন্তু মানে এত গরমে কোনো কমফোর্টেবল শাড়ি যেন পরে থাকা যাচ্ছে না। তো যাই হোক, এখন ছটাপট করে ফ্রেশ হয়ে যাই।
ফ্রেশ হওয়ার আগে ওকে বললাম যে মা বাবার জন্য যে নতুন জামা কাপড়গুলো আমরা এনেছি পয়লা বৈশাখ উপলক্ষে সেগুলো দিয়ে দেওয়ার জন্য। তো দেওয়ার পর এবার চলো ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাই যে কী কী রান্না হচ্ছে। এখানে একদম দেশি মাংস রান্না হচ্ছে, যেটা আমার খুব প্রিয়। আর এইখানে অবভিয়াসলি মাংসর আলু, আর এইখানে দেখো আরেকটাও দেশি মাংস রেডি করে রাখা হয়েছে। আমি বললাম যে এত কিছু কেন আয়োজন করছো, এত চিকেন কে খাবে, এই গরমের মধ্যে এত চিকেন খাওয়া অসম্ভব। তো ওই জন্য বললাম ভাইকে তুই এটা ফ্রিজে তুলে রাখ, পরে তোরা করে খেয়ে নিস। তো এখানে মা একা হাতে, ওই যে বললাম সকাল থেকে একা হাতেই মা সবসময় সব কিছু করে, তো ভাবলাম মাকে একটু হেল্প করে দিই, কাজটা একটু কমবে। ফ্রেশ হয়ে গেছি আর মাকে রান্নাতে একটু হেল্প করছিলাম, যেহেতু সব কিছু একা হাতে করছে। আর প্রত্যেকবার পয়লা বৈশাখে মা সব কিছু না একা হাতেই মেনটেন করে। আর গতবারের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে, তখন আমি প্রথমবার পয়লা বৈশাখে আমাদের বাড়িতে অনেক নিয়মকানুন থাকে। এই বাড়িতে আমি মাকে রান্না মানে মায়ের সাথে আমিও করেছিলাম, তো সেটাই আমি প্রথমবার করেছিলাম। আর না হলে প্রত্যেকটা বছর মা একাই করে। তো যাই হোক, এখানে না সামনের লেকের মধ্যে জাল ফেলেছে, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। আমি ভাবলাম তোমাদের জন্য একবার ব্লগটা অন করে দেখাই। জানো তো, ছোটোবেলা থেকেই দেখছি পয়লা বৈশাখের বছরের এই প্রথম দিনে আমাদের লেকে মাছ ধরা হয় এবং সবাইকে দেওয়া হয়। হ্যাঁ, বিনে পয়সায় দেওয়া হয় না, তবে অন্যখান থেকে এখানে প্রাইসটা তুলনামূলক অনেকটাই কম থাকে। তো চলো ঘরে এসে দেখি রান্নাটা কত দূর এগোলো। তো এখানে দেখো মাংস সব করা শেষ, এখানে জাস্ট মাছটা এখন মা করছে। আর বাবা ঝিঙে দিয়ে মাছ প্রচণ্ড পছন্দ করে, আমি ততটা খাই না। তো যাই হোক, এখানে দেখো মাংস একদম রেডি। তো চলো এবার ওদেরকে মা আর আমি পরে খাবো, আর বাবা ভাই আর ওকে আগে দিয়ে দিই। তো এখানে দেখো শুটকি মাছ, নোনা ইলিশ, 3 রকমের ভাজা, মানে সব কিছু করা হয়েছে। আর এটা শুধু আমাদের জন্য না, কিন্তু মানে বছরের প্রথম দিনে আমাদের বাড়িতে সব কিছু খেতে হয়, এটাই নিয়ম। ঠাকুর ঘরে বাড়ানো দেওয়া হয়, দাদু ঠাকুমার মঠেও ফুল সব পুজো দেওয়া হয় একদম সুন্দরভাবে, সেটাই আমাদের এবারের নিয়ম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে আমি ভাই ও বসে আড্ডা মারছি, মা আর বাবা একটু রেস্ট করছে। আর যা প্রচণ্ড গরম লাগছে না, গরমের মধ্যে মনে হচ্ছে ফ্যানের বাতাসটা যে বেরোচ্ছে, ফ্যানের হাওয়াটা যে বেরোচ্ছে, সেটাও যেন প্রচণ্ড গরম। তো ও বললো যে একটু কোল্ড ড্রিঙ্কস দাও। তো ও আবার কাজ করতেও বসে গেছে, এই যে সকাল থেকে এসেছে, আসার পর কিন্তু ও কাজই করে যাচ্ছে। তো যাই হোক, কাজের প্রেশার থাকলে যা হয় আর কি। তো ও কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে কাজটা শেষ করুক, তারপর শেষ করে এবার একটু রেস্ট করে তারপর দেখো চলে এলাম পুকুর পাড়ে। গ্রামের বাড়ির এটাই আসল মজা, তাই নয় কি? বিকেলবেলায় এই গরমের মধ্যে একটু সবাই মিলে মাঠে এসে বসা, সেটার যে কী যে একটা শান্তি বলে বোঝানো যাবে না। তো বাবা একটু ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছে, তার মধ্যেই না একটা কলার মোচা দেখতে পেলাম। অনেকেই আমরা কলার থোড় বলি, কেউ আবার মোচা বলি, যে যেটাই বলি না কেন। তো এটা অনেকটা উপরে, বাবা অনেকটা ট্রাই করে তারপর দাদি এটাকে কেটে দিল। তো এটা নেওয়ার জন্য আবার ওই পার দিয়ে আমাকে যেতে হবে, এটা না আমি কালকে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আমার কলার মোচা আমার ভীষণ পছন্দ, জানো তো, আমার খুব ভালো লাগে। আর স্পেশালি কলার মোচার সাথে যদি ডালের বড়া দিয়ে করা হয়, সেটা তো ও মাই গড, অসাধারণ। তো যাই হোক, চলো এবার মোচাটা নিয়ে নিই। আর মোচাটাও অনেকটা বড়, দাঁড়াও এনে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম মানে এত নিচে পড়ে গেছে যে উপর থেকে বাবা নিতেই পারবে না, তো ওই জন্য আমাকেই এখান দিয়ে আসতে হলো। একবার দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর পদ্ম ফুলের মতন পদ্ম ফুল ফুটাই দিছে, বড় হয়েছে না? এই ফানাটা হ্যাঁ। ছোটোবেলা থেকেই জানো তো আমার গ্রামেই বড় হওয়া, গ্রামেই আমি মানুষ হয়েছি, আমার স্কুলিংও এই গ্রামেই।
কিন্তু 2013-তে যখন আমি বাড়ি ছেড়ে বেঙ্গালুরুতে গেলাম পড়াশোনার জন্য, তারপর সেই 2013 থেকে আজ পর্যন্ত বাড়ির বাইরে বাইরে, এই বাড়ির বাইরে বাইরে, তখন না আমি সত্যি রিয়েলাইজ করতে পেরেছি গ্রামের কতটা মজা, গ্রামের কি অ্যাডভান্টেজ আছে। মানে গ্রামের দৃশ্য উপভোগ করা, গ্রামে বসবাস করা। হ্যাঁ মানছি শহরে অনেক কিছু তোমরা ফ্যাসিলিটিস পাও, অ্যাভেলেবেল থাকে, আর এখন তো আমার শহরেই পার্মানেন্ট অ্যাড্রেস, তবুও গ্রামের যে শান্তিটা সেটা মনে হয় না কোথাও খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ মনে জানি খুব বেশি ঝড় হলে, বৃষ্টি হলে হয়তো পাওয়ারটা 1-2 দিনের জন্য থাকে না, কিংবা কোনো একদিন জল আসে না, খাবার জল, কিংবা অনেক সময় অনেক কিছুতেই অনেক ডিস্টারবেন্স থাকে, তবুও সব কিছুর মাঝে একটুখানি দিনের শেষে শান্তি পাওয়াটা যে কতটা প্রয়োজনীয়, আর সেটা আমরা গ্রামেই পাই আমার মনে হয়। তো যাই হোক, এখানে দেখো নিজের জমির লচ্ছিম পারছি। অনেকে এটাকে লচ্ছিম বলে, আবার অনেকে বরবটিও বলে, আমরা সাধারণত লচ্ছিমই বলে থাকি বা লচ্ছই বলে থাকি। তো এখানে দেখো আমাদের বাগানের আনারস, ভালো লাগছে না? একদম ছোট ছোট দেখতে, জাস্ট হয়েছে জানো তো। আর এটা বড় হলে আনারসগুলো এত ভালো খেতে, কিন্তু আমাদের চাইতে আমাদের বাগানের আনারস চোরেই বেশি নিয়ে যায়। তুমি বাড়ি থেকে একটু দূরে, মানে দেখা যায় বাড়ি থেকে, কিন্তু সবসময় অত আসা যাওয়া থাকে না, তো চোরের উপদ্রবের জন্য আনারস আর রাখা যায় না। আমার বাবার এই আনারস বাগানে যতটা পরিশ্রম, ঠিক ততটাই টাকা ইনভেস্ট করা আছে এই আনারস বাগানে, কিন্তু ফলস্বরূপ আমরা কিছুই পাই না। তো যাই হোক, আনারস বাগানের প্রচণ্ড জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো আবার লেবার দিয়ে কদিন পরপরই পরিষ্কার করতে হয়। আর এইখানে বাবা কিছু ময়লা পরিষ্কার করে সাইড করে রেখেছিল, এখানে বাবা আগুন দিয়ে সেই ময়লাগুলো পুড়িয়ে দিল। আর ও এখানে দেখো দুটো দা হাতে পেয়ে ও কী যে করছে এগুলোর সাথে। তো যাই হোক, আর এইখানে দেখো দূর থেকে পুকুরটা দেখতে কত ভালো লাগছে না? আর জানো তো আমাদের এই পুকুরে আরেকটা পুকুর, যেটা তোমাদেরকে দেখাই আমি অলওয়েজ, কদিন পর না, মানে এই তো বৈশাখ মাস এসেই পড়লো, তো আর 10-15 দিন পরে দেখো দাটা নিয়ে আমিও মজা করলাম, মাছ ফেলছি। তাই গো, আমি পুকুর পাড় থেকে আসতে না আসতেই আমার সন্টাই, বৌদি, দাদা, মাসি, ফুলদির মেয়ে সবাই চলে এসেছে জানো তো। ওরা একটু উদয়পুর গিয়েছিল, ফুলদির বাড়িতে সবাই গিয়েছিল, আবার ফুলদিরও আজকে এখানে নিমন্ত্রণ, তো সবাই এসেছে আমাকে আর সাগরকে, ওকে দেখতে। তো যাই হোক, সবাই মিলে প্রচণ্ড মজা করছি জানো তো। আর আজকে বছরের প্রথম দিনে সবার সাথে দেখা হয়েছে, তার চাইতে ভালো ব্যাপার আর কি আছে বলো তো। না এদিকে দেখো, এদিকে ব্লগ করে দোষে তুমি কও, আমি দোষে তুমি করো। গুড ইভিনিং, শুভ নববর্ষ করে দাও, শুভ নববর্ষ। থ্যাংক ইউ বলো। আজকে অনেক দিন বাদে আমার সন্তানের সাথে আমার দেখা হয়েছে। ও দেখা মাত্রই জানো তো, ওই যে দেখতে পেলে আমাকে জড়িয়ে ধরেছে। আমার আর সন্তানের বন্ডিংটা না সত্যিই অন্যরকম। মানে মাঝে মধ্যে ওকে ফোন করলে না আমার কান্না পেয়ে যায়, অতটাই কষ্ট লাগে যে এখন আমি ওদের থেকে, সবার থেকে এতটা দূরে আছি। তো যাই হোক, জীবন মানেই পরিবর্তনশীল। তো চলো ওই কথায় না গিয়ে এবার তোমাদেরকে দেখাই, বাবা গাছ থেকে অনেকগুলো ডাব পেড়ে এনেছে। ওই যে কিছুদিন আগে আমি এসেছিলাম, তোমরা দেখেছিলে, তখন বাবাকে বলেছিলাম, বাবার আর মনে নেই। তো মেয়ে বাবাকে কিছু বলেছে, আর বাবা মেয়ের জন্য করবে না, সেটা কি কখনো হয়? সব বাবারাই তো বটের ছায়ার মতো হয়, সন্তানদের আগলে রাখতে চায়, তাই নয় কি? তো দেখো বাবা ডাব কাটছে, কেটে জলটা দিল আমাকে আর ওকে খাওয়ার জন্য। আর আমার না ডাবের জল ভীষণ ভালো লাগে, আর আমার ডাব খেতেও কিন্তু প্রচণ্ড ভালো লাগে জানো। তো চলো আজকের এই মিষ্টি সুন্দর ব্লগটা আমি এইখানেই এন্ড করছি, আর ব্লগটাকে আমি লম্বা করছি না, অনেকটাই হয়ে গেছে। আজকের পয়লা বৈশাখের ব্লগটা তোমাদের কেমন লাগলো বছরের শুরুতে, নিচে কমেন্ট সেকশনে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে কাল।